আমার নাম কবিতা, আর আমার বয়স ২০ বছর। এই গল্পটা ২ বছর আগের, আর এটা কোনো বানানো কাহিনী নয়, বরং আমার জীবনের এক নির্মম সত্য। এটা শুনলে হয়তো তোমাদের গা শিউরে উঠবে। আমি গ্রামের মেয়ে, কিন্তু শহরের ছলমলে জীবন আমাকে সবসময়ই আকর্ষণ করত। আমার চোখে কাজল লেগে থাকত, তবে কালো নয়, এমন যেন অন্ধকার রাতের বুকে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার চুল ছিল এত লম্বা আর ঘন যে আমি হাঁটলেই মনে হতো আমার পেছনে মেঘের দল ছুটছে। আমার সৌন্দর্য দেখে গ্রামের মহিলারা হিংসায় জ্বলত, আর পুরুষদের চোখ বাঁকা হয়ে যেত। আমার কোমর এত চিকন ছিল যে মা প্রায় মজা করে বলতেন, কবিতা, তোর তো ঘাঘরা স্কার্ট পর্যন্ত ঠিকমতো ধরে থাকে না। আর আমার ঠোঁট ছিল এত লালচে যে লিপস্টিক না লাগালেও মনে হতো যেন আমি আলতো করে রং ছড়িয়ে দিয়েছি। কিন্তু এসবের মাঝেও আমার জীবন ছিল খুব সাধারণ। মাটির গন্ধ, সবুজ শস্যক্ষেত, আর গরুর ঘণ্টাধ্বনির মধ্যে গড়ে ওঠা এক দুনিয়া। সকালবেলা উঠেই মা উঠোনে গোবর মেখে জায়গা পরিষ্কার করতেন, আর আমি পাশে বসে গরম চায়ের কাপ হাতে নিয়ে ভাবতাম, কবে আমি শহরে গিয়ে বড় শিক্ষায় শিক্ষিত হব। আমাদের গ্রামে মেয়েদের পড়াশোনা সাধারণত অষ্টম বা দশম শ্রেণীর পরেই শেষ হয়ে যেত। কিন্তু বাবা সবসময় বলতেন, কবিতা, তুই বড় হবি, তোকে গ্রামে পড়ে থাকলে চলবে না, তোকে শহরে গিয়ে পড়াশোনা করতে হবে। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন চাচার ফোন এল। আমার চাচা শহরে একা থাকতেন, কারণ চাচি আর তার বনিবনা হচ্ছিল না। ২ বছর ধরে ওদের মধ্যে ঝগড়া চলছিল। এবার তো চাচি রাগ করে বাড়ি ছেড়েই চলে গিয়েছিল। চাচা একা একা দিন কাটাচ্ছিলেন। বাবা ফোন তুলেই বললেন, কেমন আছ দাদা? সব ঠিক। চাচা বললেন, ভালোই আছি, তবে একাকিত্ব খুব কষ্ট দিচ্ছে। শুনলাম কবিতা এবার ১২ পাশ করে ফেলেছে। এখন ওর কি পরিকল্পনা? বাবা বললেন, এখনও গ্রামেই আছে, তবে এখানে তেমন ভালো পড়াশোনার সুযোগ নেই। ভাবছি শহরে পাঠাব। চাচা বললেন, সেটাই তো বলছিলাম, শহরে ভালো কলেজ আছে, ওকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি ভালো কলেজে ভর্তি করিয়ে দেব। গ্রামে থেকে ও কি করবে? বাবা কথাটা মনে ধরল। তার মনে হল, চাচার ওপর ভরসা করলে আমি শহরে গুছিয়ে নিতে পারব। মা একটু দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু বাবা আশ্বস্ত করলেন, চাচা তো নিজের লোক, ভয় পাওয়ার কিছু নেই। আমি তখন দারুণ খুশি। শহরে পড়তে যাওয়ার স্বপ্ন আমার চোখে জলজল করছিল। গ্রামের ধুলোবালি পেরিয়ে শহরের উজ্জ্বল আলোর মাঝে নিজের পরিচয় গড়ার আগ্রহে আমার মন উদ্দীপিত হয়ে উঠল। শহরে পৌঁছানোর পর আমার মনে হচ্ছিল যেন স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। বিশাল বড় বড় বিল্ডিং, দ্রুতগামী গাড়ি, চারপাশের ছলমলে পরিবেশ, গ্রামের মাটির ঘ্রাণের বদলে এখানে এক নতুন জগতের আবহ। চাচা আমাকে অটোতে বসিয়ে বললেন, দেখছ তো কবিতা, এটাই হলো আসল দুনিয়া, যেখানে মানুষ এগিয়ে যায়, বড় কিছু হয়। তোকেও এখানেই নিজের নাম তৈরি করতে হবে। চাচার কথা শুনে আমার মনে অদ্ভুত এক উদ্দীপনা এল। মনে হল, ভালোই হল, চাচা এত যত্নবান, আমার জন্য এটা লাভজন কি হবে। কিছুক্ষণ পর আমরা চাচার বাসায় পৌঁছালাম। ছোট্ট একটা ফ্ল্যাট, তবে বেশ পরিচ্ছন্ন। একটা ঘর, একটা রান্নাঘর, আর সামান্য একটা বারান্দা। মনে হল, থাকবার মতো জায়গা তো ঠিকই আছে। চাচা বললেন, কবিতা, আয় বস, পানি খা। আমি খাবার আনিয়ে নিচ্ছি। আমি ব্যাগ নামিয়ে রেখে বললাম, না চাচা, আমি নিজেই রান্না করে নেব। চাচা হেসে বললেন, পাগলি, তুই এখন শহরে এসে গেছিস, এখানে সবাই নিজের হাতে সবকিছু করে না। একটু আরাম কর, আমি আসছি। এই বলে তিনি বাইরে চলে গেলেন। আমি তখন ঘরটা ঘুরে দেখতে লাগলাম। বই, ল্যাপটপ, একটা বড় আলমারি, আর কিছু পুরনো ছবি, এর মধ্যে চাচির ছবিও ছিল। হয়তো তিনি ছেড়ে চলে যাওয়ার পরও চাচা তার স্মৃতি ধরে রেখেছেন। কিছুক্ষণ পর চাচা ফিরে এলেন, হাতে একটা প্যাকেট। তিনি হেসে বললেন, নে, তোর প্রিয় পনির রোল এনেছি। আমি হেসে বললাম, আরে চাচা, আপনাকে কিভাবে জানলেন? চাচা মুচকি হেসে বললেন, আরে বাপু, তোকে ছোটবেলা থেকে চিনি, তোর কি পছন্দ কি অপছন্দ সবই জানি। চাচার এত যত্ন দেখে আমার ভালোই লাগছিল। মনে হচ্ছিল শহরেও যেন আমি আমার আপন কাউকে পেয়ে গেছি। রাতে মাকে ফোন দিলাম, মা, আমি ভালো আছি। চাচা খুব ভালো মানুষ, আমার অনেক খেয়াল রাখছেন। মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাবা, পড়াশোনায় মন দিস, চাচার কথা শুনিস। আমি সম্মতি জানিয়ে ফোন রেখে দিলাম। পরদিন সকালে চাচা বললেন, চল, কলেজে গিয়ে তোর ভর্তি করিয়ে দিই। আমি খুশি মনে তৈরি হয়ে গেলাম। মনে হচ্ছিল নতুন এক জীবনের শুরু হতে চলেছে। কলেজে পৌঁছানোর পর চারপাশের পরিবেশ দেখে আমি অবাক হয়ে গেলাম। বিশাল বিশাল বিল্ডিং, চারদিকে ছাত্রছাত্রীদের কোলাহল, একদমই ভিন্ন এক জগৎ। চাচা আমার ভর্তি করিয়ে দিলেন, বিখাতা কিনে দিলেন আর বললেন, পড়াশোনায় যেন কোনো বাধা না আসে। আমি মনে মনে খুব খুশি হলাম।
মনে হচ্ছিল চাচা সত্যিই আমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। পরের কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল। সকালে কলেজে যেতাম, সন্ধ্যায় চাচার সাথে খেতে বসতাম। তিনি সবসময় জিজ্ঞেস করতেন, আজকের দিনটা কেমন কাটল, কোনো সমস্যা হচ্ছে না তো? চাচার এই যত্ন আমাকে স্বস্তি দিত। মাঝে মধ্যে তিনি আমার পছন্দের আইসক্রিমও কিনে আনতেন। একদিন সন্ধ্যায় চাচা বললেন, কবিতা, চল আজ বাইরে খেতে যাই। আমি আনন্দে লাফিয়ে উঠলাম। ভাবলাম বেশ ভালো একটা সময় কাটবে। আমরা একটা ভালো রেস্টুরেন্টে গেলাম। সেখানে আবছা আলো, মৃদু সুরেলা সঙ্গীত আর চমৎকার পরিবেশ। চাচা হাসতে হাসতে বললেন, তুই এখন বড় হয়ে গেছিস, পৃথিবীটা চিনতে শিখ। আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ চাচা, এখন অনেক কিছু বুঝতে পারি। চাচা আমার জন্য পিৎজা অর্ডার দিলেন। তোর পছন্দ, তাই না? আমি হেসে বললাম, হ্যাঁ চাচা, খুব পছন্দ। তিনি মুচকি হেসে তাকালেন, তবে সেই হাসিতে যেন কেমন অস্বাভাবিক কিছু ছিল। আমি বিশেষ পাত্তা দিলাম না, কিন্তু তারপরই যা ঘটল তাতে আমি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম। চাচা হঠাৎ আমার বাহুতে নিজের হাত গলিয়ে দিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলেন। প্রথমে একটু অস্বস্তি লাগলেও ভাবলাম হয়তো আমারই ভুল ধারণা। আমরা টেবিলে বসলাম, আমি চারপাশের পরিবেশ দেখছিলাম। হঠাৎ অনুভব করলাম চাচার পা আস্তে আস্তে আমার পায়ের সঙ্গে ঘষা লাগছে। আমি প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু ধীরে ধীরে সেই ছোঁয়া বাড়তে লাগল। আমি চমকে উঠলাম, দ্রুত পা সরিয়ে নিলাম। কিছুটা অস্বস্তি নিয়ে বললাম, চাচা, আপনি কি করছেন? চাচা হেসে বললেন, কিছু না কবিতা, কিছু না। আমি কথা বিশ্বাস করার চেষ্টা করলাম, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। খাওয়ার সময়ও আমি স্বাভাবিক থাকতে পারছিলাম না। চাচা আমার দিকে তাকিয়ে বললেন, শহরের মানুষরা খুব ওপেন মাইন্ডেড হয়, তোকেও এখন গ্রাম্য লজ্জা ঝেড়ে ফেলে খোলামেলা হতে হবে। আমি চাচার কথার সঠিক অর্থ বুঝতে পারছিলাম না, কিন্তু ভেতরে একটা অজানা ভয় জন্ম নিচ্ছিল। খাওয়া শেষ হলে আমরা রেস্টুরেন্ট থেকে বের হলাম। চাচা আমার কোমরে হাত রাখলেন, তারপর ধীরে ধীরে গাড়ির দিকে এগোলেন। আমি একটু ভয় পেলাম, কিন্তু কিছু বললাম না। ফিরতি পথে চাচা আমাকে নানা কথা বোঝানোর চেষ্টা করছিলেন, আমি শুধু মাথা নাড়ছিলাম। শহরের রাস্তায় ঘুরতে ঘুরতে রাত 11টা বেজে গেল। আমি বাসায় ফিরেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মনের মধ্যে একরকম অস্থিরতা কাজ করছিল, কিন্তু নিজেকে বুঝ দিচ্ছিলাম হয়তো আমি বাড়াবাড়ি করে ভাবছি। কিন্তু আমি তখনও জানতাম না এটা কেবল শুরু। চাচার আচরণ ধীরে ধীরে বদলে যেতে লাগল। আগে যেখানে তিনি প্রাণোচ্ছল থাকতেন, এখন মাঝে মাঝে গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকতেন। আবার কখনো হঠাৎ করেই আমার প্রতি অকারণ স্নেহ দেখাতে শুরু করলেন, যেন প্রয়োজনের চেয়েও বেশি। আমি পড়াশোনায় মন দিতে চাইলেই তিনি এসে আমার চুলে বিলি কাটতে থাকতেন। প্রথমে বিষয়টাকে সাধারণ ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে এটা তার অভ্যাসে পরিণত হল। কখনো আমার কাঁধে হাত রাখতেন, কখনো বা পিঠে হাত বোলাতেন। আমি চুপচাপ সব সহ্য করছিলাম, ভাবছিলাম হয়তো আমারই ভুল ধারণা হচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? কিন্তু যেদিন আমি সেই ফর্সা মেয়েটিকে আবার দেখলাম, আমার অস্বস্তি আরও বেড়ে গেল। এখন সে প্রায় প্রতি সন্ধ্যায় চাচার ঘরে আসতে শুরু করল। লম্বা, ফর্সা আর বেশ সাজানো গোছানো। প্রথমবার দেখে ভেবেছিলাম হয়তো কোনো আত্মীয় হবে। কিন্তু দিন যেতে থাকল, আর মেয়েটি প্রতিদিন আসতে লাগল। আমি বুইয়ে ডুবে থাকলেও কান সবসময় চাচার ঘরের দিকেই থাকত। কখনো হাসাহাসির শব্দ আসত, কখনো হালকা ফিসফিসানির। কিন্তু সবচেয়ে বেশি অদ্ভুত লাগল সেদিন রাতে, যখন আমি পানি নিতে উঠলাম। চাচার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দরজার ফাঁক দিয়ে দেখলাম ম্লান আলোয় সেই মেয়েটি চাচার কাঁধে হেলে আছে। তার হাত চাচার বুকে, আর চাচার হাত তার কোমরে। মুহূর্তেই আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দৌড়ে নিজের ঘরে ফিরে এলাম। সারা রাত নির্ঘুম কাটল, শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল, এটা কি হচ্ছে? পরদিন সকালে নাশতার টেবিলে চাচাকে দেখে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, চাচা, ওই মেয়েটাকে প্রতিদিন আপনার ঘরে আসে কেন? চাচা আমার দিকে কড়া দৃষ্টিতে তাকালেন, তারপর হেসে বললেন, কবিতা, তুই এখনো ছোট, এসব ব্যাপার তোর জানার দরকার নেই। সে তো শুধু একজন বন্ধু। কিন্তু তার হাসির মধ্যে কেমন একটা কৃত্রিমতা লুকিয়েছিল। আমি আরও কিছু বলার আগেই চাচা আমার প্লেটে আরও পরোটা তুলে দিয়ে বললেন, খা, তোকে দেখছি খুব দুর্বল লাগছে। কিন্তু আমার মনের ভেতর তখন এক প্রকার ছড়বি ছিল, যা সহজে থামার নয়। এরপর চাচার আচরণ আরও বদলে যেতে লাগল। তিনি অলথাই আমার খুব কাছাকাছি আসার চেষ্টা করতেন। কখনো হাত চেপে ধরতেন, কখনো বাহানা করে আমার গালে হাত দিতেন। একদিন তো সীমা ছাড়িয়ে গেল। আমি বসে পড়ছিলাম, হঠাৎ চাচা এসে পাশে বসে আমার হাঁটুর ওপর হাত রাখলেন। আমি আতকে উঠে সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিলাম।
চাচা হাসলেন, বললেন, আরে তুই তো খুব সন্দেহপ্রবণ। আমি শুধু তোকে স্বাচ্ছন্দ্যবোধ করানোর চেষ্টা করছি। কিন্তু আমার ভেতরের ভয় বলছিল কিছু একটা ঠিক নেই। আমার মনে তখন হাজারো প্রশ্ন। সেই মেয়েটিকে চাচা প্রতিদিন তার সঙ্গে কি কথা বলেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চাচার আচরণ এত হঠাৎ বদলে গেল কেন? আমি জানতাম সত্যিটা খুব শিগগিরই সামনে আসবে, কিন্তু তার আগে আমার ভয় জয় করা দরকার ছিল। রাতের অন্ধকার ঘন হয়ে আসছিল, কিন্তু আমার মনের অন্ধকার ছিল তার চেয়েও গভীর। চাচার রহস্যময় আচরণ আর সহ্য হচ্ছিল না। প্রতিদিন সেই ফর্সা মেয়েটি আসত, ঘণ্টার পর ঘণ্টা থাকত। আমার কৌতূহল চরমে পৌঁছে গিয়েছিল। আমি ঠিক করলাম এবার সত্যিটা জানতে হবে। কিন্তু কিভাবে? তখন আমার মাথায় একটা উপায় এলো। আমি আমার ফোনটাকে লুকিয়ে রেখে তাদের কথাবার্তা রেকর্ড করব। এখন প্রশ্ন ছিল, কোথায় লুকাব? আমি খেয়াল করলাম চাচার ঘরে একটা পুরনো আলমারি আছে, যেখানে এলোমেলোভাবে কাপড় রাখা। আমি দ্রুত ফোনটা ওখানে লুকিয়ে রাখলাম, রেকর্ডিং চালু করলাম, তারপর সন্দেহের নজর এড়ানোর জন্য চুপচাপ বেরিয়ে এলাম। সারা রাত দুশ্চিন্তায় কাটল। ভেতরে ভেতরে এক অজানা আতঙ্ক কাজ করছিল। পরদিন ভোরেই উঠে পড়লাম। চাচার ঘরে ঢুকে আলমারির দরজা খুললাম, ভিতর থেকে ফোনটা বের করলাম। বুক ধকধক করতে লাগল। আমি দরজা বন্ধ করলাম, গভীর শ্বাস নিলাম, তারপর ভিডিওটি চালালাম। যা দেখলাম তা আমার কল্পনারও বাইরে ছিল। চাচা সেই মেয়েটির সঙ্গে অসম্ভব ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। তাদের সম্পর্কের গভীরতা আমার বোঝার বাইরে ছিল। আমি হতভম্ব হয়ে গেলাম। চাচার শালীন ও সংহত ভাবমূর্তি মুহূর্তেই চূর্ণবিচূর্ণ হয়ে গেল। শুধু আমার দৃষ্টিতেই নয়, পুরো পরিবারের কাছেও তিনি এতদিন মিথ্যা বলে গেছেন। সেই মেয়েটি আসলে তার প্রেমিকা ছিল, যাকে চাচা বহুদিন ধরে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ভিডিওতে শোনা কথাগুলো শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। চাচা আর তার প্রেমিকা শুধু লুকিয়ে দেখা করা প্রেমিক প্রেমিকা ছিলেন না, তারা মিলে এক ভয়ঙ্কর চক্রান্ত করছিলেন, চাচিকে পথ থেকে সরিয়ে সম্পত্তি একাই ভোগ করার জন্য। আর তার প্রেমিকাও সমানভাবে এতে জড়িত ছিল। আমার পুরো শরীর কাঁপছিল। চোখের সামনে ভেসে উঠছিল সেই সব মুহূর্ত, যখন চাচা আমার সঙ্গে মিথ্যা সহানুভূতি দেখাতেন, মিষ্টি কথা বলতেন, শহরে আনার বাহানা করে আমাকে তার ফাঁদে ফেলতে চাইছিলেন। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি নিজের স্ত্রীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন, আর এখন আমিও তার এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছি, যদিও না চাইতেও। তবে এবার আমি চুপ করে বসে থাকার মেয়ে নি। আমি আবার ভিডিওটি ভালো করে দেখলাম। তাতে চাচা ও তার প্রেমিকার কথোপকথন স্পষ্টভাবে রেকর্ড হয়েছিল। চাচা বলছিলেন, আর কয়েকটা দিন, তারপর সবকিছু আমাদের হয়ে যাবে। পথের বাধা তো সরেই গেছে, এখন শুধু এই মেয়েকে সামলাতে হবে। মেয়েটি হাসতে হাসতে বলল, সামলাবে নাকি ভয় দেখিয়ে সরিয়ে দেবে? চাচা মুচকি হেসে উত্তর দিলেন, যেমন পরিস্থিতি আসবে তেমন ব্যবস্থা নেব। আগে ওকে আমাদের আয়ত্তে আনতে হবে, তারপর সব আমাদের ইচ্ছেমতো চলবে। এই কথা শুনে আমার শরীর শিউরে উঠল। আমি তাদের কাছে শুধুই একটা দাবার গুটি, যাকে তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে চায়। সেই রাত আমার জন্য সবচেয়ে কঠিন ছিল। আমি এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি, শুধু ভাবছিলাম, এখন আমার কি করা উচিত। যদি সরাসরি চাচার সামনে গিয়ে বলে দিই যে আমি সব জেনে গেছি, তাহলে সে হয়তো আমাকেও আঘাত করতে দ্বিধা করবে না। আবার যদি চুপ করে থাকি, তবে সে ও তার প্রেমিকা তাদের ষড়যন্ত্রে সফল হয়ে যাবে। কিন্তু আমি চুপ করে বসে থাকব না। আমি ঠিক করলাম, যেভাবেই হোক এই সত্যটা সবার সামনে আনতে হবে। পরদিন সকালে প্রথমেই বাবাকে ফোন করলাম, কিন্তু কোনোভাবে ফোন লাগল না। এরপর আমি পুলিশের এক বন্ধুর সাহায্য চাইলাম। তাকে পুরো ঘটনাটা জানিয়ে ভিডিওটাও পাঠালাম। সে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাকে নিজেকে সামলে রাখতে হবে, যাতে চাচার কোনো সন্দেহ না হয়। আমি স্বাভাবিক থাকার ভান করতে লাগলাম, যেন কিছুই জানি না। চাচা নিশ্চিন্ত ছিলেন যে সবকিছু তার পরিকল্পনামাফিক চলছে। কিন্তু তিনি জানতেন না, তার আসল চেহারা খুব শিগগিরই সবার সামনে উন্মোচিত হবে। সন্ধ্যা হতেই পুলিশ চাচার বাড়িতে এসে হাজির। চাচার মুখ শুকিয়ে গেল। তিনি রাগে চিৎকার করে বললেন, এটা কি হচ্ছে? কিন্তু পুলিশের ইন্সপেক্টর ঠান্ডা গলায় বললেন কিছু না, শুধু ফোন বের করে তার সামনে সেই ভিডিও চালিয়ে দিলেন। চাচা তখন বোবা হয়ে গেলেন। তিনি ধরা পড়ে গেছেন। তার প্রেমিকাও আতঙ্কিত হয়ে পড়ল। পুলিশ দুজনকেই গ্রেপ্তার করল। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। যে চাচা এতদিন পরিবারের প্রতি মমতার ভান করতেন, আজ তার মুখোশ পুরোপুরি খুলে গেছে। এখন সবাই তার আসল রূপ দেখছে। চাচিও ন্যায় বিচার পেলেন। কিন্তু আমার এই লড়াই শুধু নিজের জন্য ছিল না, ছিল প্রতিটি মেয়ের জন্য,
যারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, যারা নিজের আত্মীয়দেরই ফাঁদে পড়ে গেছে। তবে আমি এখন আর সেই ভয় পাওয়া দুর্বল মেয়ে নি। আমি নিজেকে ভাঙতে দিইনি। এখন আমি পড়াশোনা শেষ করে জীবনে বড় কিছু করতে চাই, যাতে কোনো মেয়েকে আমার মতো এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয়। আজ চাচা কারাগারের শিকলবন্দি, আর আমি সত্যের সঙ্গে মুক্ত। আপনাদের কেমন লাগল এই গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্পের জন্য।